স্বাগতম সবাইকে আরো একটি নতুন ক্লাসে। তো সর্বশেষ ক্লাসে আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের যে এইচ কর্পোরেটের প্রজেক্টটা ছিল সেটা হচ্ছে আমরা কমপ্লিট করেছিলাম, তাই তো? এটা হচ্ছে আমরা সর্বশেষ ক্লাস পর্যন্ত কাজ করেছিলাম, মানে এলিমেন্টর প্রো দিয়ে আমাদের যে সিম্পল বিজনেস ওয়েবসাইটের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা আমরা কমপ্লিট করেছিলাম। তো আজকের ক্লাস আমরা জানবো হচ্ছে লাইভ সার্ভারের ব্যাপারে। ওকে, তো এই জিনিসটার সাথে আপনাদের হচ্ছে মানে এই জিনিসটা নিয়ে আপনাদের কাজ করতেই হবে। ইভেন সারা জীবনে আপনারা এই লাইভ সার্ভার দিয়েই কাজ করে যাবেন মূলত। লোকাল সার্ভারে খুব কম কাজ করা হবে। ওকে, বাট লোকাল সার্ভারে আপনাদের কাজ করতে হবে। দ্যাটস ওয়াই আমি লোকাল সার্ভার এবং লাইভ সার্ভার দুইটাতেই আপনাদের কাজ করে দেখায় দিচ্ছি। ওকে, তো লাইভ, আচ্ছা প্রো দিয়ে কাজ হয় নাই, আচ্ছা সমস্যা নেই। প্রো প্রো আপডেট ভার্সন আমি দিয়ে দিব না আজকে ক্লাসে, যদি কোনো ইস্যু হয় ওটা আমি দেখাই দিব না। আচ্ছা, তো যেইখানে ছিলাম আমরা সেটা বলছিলাম যে লাইভ সার্ভার জিনিসটা কি। লাইভ সার্ভার জিনিসটা কি তার আগে বুঝতে হবে সার্ভার জিনিসটা কি। সার্ভার জিনিসটা অলরেডি আমরা জানি। সার্ভার হচ্ছে একটা মেশিন বা কম্পিউটার যেখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কিংবা হচ্ছে একটা সফটওয়্যারটা রাখা হয়, রাখার জায়গা। ওকে, আর ডোমেইন কি জিনিস, লাইভ ডোমেইন কি জিনিস? ডোমেইন হচ্ছে একটা নাম অথবা ঠিকানা যেটার মাধ্যমে হচ্ছে আমরা ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করি। সার্ভারে যে ওয়েবসাইটটা থাকে সেই সার্ভারটাকে ব্যবহার করার জন্য, সার্ভারে ঢুকার জন্য আমাদের একটা ব্রিজের প্রয়োজন হয়। সেই ব্রিজটা হচ্ছে ডোমেইন। ওকে, তো এই ডোমেইনটা কন্ট্রোল করে বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা হচ্ছে ডোমেইনটা কন্ট্রোল করে। এই লাইভ ডোমেইন হচ্ছে আমাদের রেজিস্টার করতে হয় 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য, বিভিন্ন একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদের রেজিস্টার করতে হয়। ওকে, যেমন ফেসবুক.কম হচ্ছে মনে করেন আগামী আরো 30, 40, 50 বছরের জন্য রেজিস্টার করে নিছে, ওদের এই ডোমেইন আর কেউ নিতে পারবে না। ওকে, তো ঠিক এরকম বিভিন্ন ডোমেইন আছে, এই ডোমেইনগুলোকে রেজিস্টার করতে হয়। এখন আপনার যেই ডোমেইন, যেমন আমি আমার নামে সামিনিয়াসার.কম, ওকে, এই নামে হচ্ছে আমি কি করে নিছি, রেজিস্টার করে নিছি। এই ডোমেইনে এখন অন্য কেউ রেজিস্টার করতে পারবে না যতদিন পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল না হচ্ছে। ওকে, তো এরকম এই ডোমেইনটাকে রেজিস্টার করে দিতে হয়, যেমন গুগল.কম, ফেসবুক.কম, এগুলো হচ্ছে ডোমেইন, লাইভ ডোমেইন। ওকে, আর লাইভ সার্ভার কি? লাইভ সার্ভার হচ্ছে তো সার্ভারের মতো, কম্পিউটারের মতো একটা মেশিন, কিন্তু এটা আমাদের এখানে থাকে না, এটা হচ্ছে বিভিন্ন দেশে থাকে। তাদের কাছ থেকে, মানে যাদের ভালো ভালো লাইভ সার্ভার আছে তাদের থেকে হচ্ছে আমরা ভাড়া নেই, রেন্ট। রেন্ট নেই একটা নির্দিষ্ট সময়ের জন্য, 1 বছর, 6 মাস, 2 বছর, 1 মাস, ইভেন 15 দিনের জন্য নেওয়া যায়। ওকে, একটা সার্ভার রেন্টে নেওয়া যায়। তো এখন প্রশ্ন আসতেছে, এই লাইভ সার্ভার লাইভ ডোমেনটা আমাদের কেন প্রয়োজন? মূলত একটা ওয়েবসাইট লাইভ ডোমেন এবং লাইভ সার্ভারেই হোস্ট করা থাকে, যার মাধ্যমে যার ইন্টারনেট কানেকশন আছে। ওকে, এই লাইভ সার্ভারটা সব সময় কি থাকে, অন করা থাকে এবং ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে। যার হচ্ছে ইন্টারনেট সংযোগ আছে সে কি করে, লাইভ ডোমেইনের মাধ্যমে সেই ওয়েবসাইটে, সেই সার্ভারে ভিজিট করে সেই ওয়েবসাইটটাকে ব্যবহার করে থাকে। ওকে, এটাই হচ্ছে লাইভ ডোমেন এবং লাইভ সার্ভার। আমরা যেমন আগে কি করছি, লোকাল মানে লোকাল হোস্টে কি করছে, একটা ফোল্ডার তৈরি করে সেখানে ভিজিট করেছি। ওকে, এটা ছিল আমাদের ডোমেইন, কিন্তু এটা শুধুমাত্র আমার কম্পিউটারেই ছিল, এটাও কিন্তু অন্য কোনো জায়গায় ছিল না। তার কারণটা কি, এটাও শুধুমাত্র লোকাল সার্ভার, দ্যাটস ওয়াই আমার লোকালি আমার কম্পিউটারে ব্যবহার করতে পারবো, অন্য কোথাও কেউ আমার ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পারবে না। আর সার্ভার কোনটা ছিল, সার্ভার আমাদের কম্পিউটারের স্টোরেজটাকেই আমরা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে সার্ভারে রূপান্তর করে নিয়েছি। ওকে, তো এবার আমরা ডোমেইন এবং লাইভ সার্ভার এগুলো কোথা থেকে কিনবো, কিন্তু তার আগে প্রশ্ন আসে কেন কিনবো, ওয়াই? এই যে আমরা 2,000, 2,500, 3,000 টাকা খরচ করে যে এই জিনিসটা কিনবো, কেন কিনবো, তার কারণটা কি? সর্বপ্রথম, একজন কাঠুরি টুলস কি, সে কি দিয়ে গাছ কাটে? সে কি দিয়ে গাছ কাটে? অবশ্যই তারও যে কুড়াল আছে, কুড়াল দিয়ে গাছ কাটে, অথবা হচ্ছে আহ বিভিন্ন মেশিন আছে, যেমন হচ্ছে চেইন সকার বলা হয় মনে হবে, মেবি ওটাকে, ওই যে ঘুরতে থাকে। তো এরকম বিভিন্ন মেশিন আছে, সেগুলোর মাধ্যমে হচ্ছে সে কি করে থাকে, গাছটাকে কেটে থাকে, তাই না? তো প্রত্যেকটা শ্রেণী পেশা মানুষের হচ্ছে বিভিন্ন টুলস থাকে। তো আমাদের ওয়েব ডেভেলপারদের আমাদের টুলস হচ্ছে কম্পিউটার, ইন্টারনেট এবং লাইভ ডোমেইন এবং হোস্টিং। লাইভ, আপনি যদি অ্যাজ আ ডেভেলপার হিসাবে, ওয়েব ডেভেলপার হিসাবে প্রফেশনালি কাজ করতে চান, একটা লাইভ ডোমেইন হোস্টিং থাকে, এটা ম্যান্ডেটরি, এটা আপনার লাগবেই লাগবে। ওকে, তো অ্যাজ আ টুলস হিসাবে আমাদের এইটা লাগবে, মাস্ট বি। এখন টুলস দিয়ে আমরা কি করব? নাম্বার, এবার এই জায়গায় পয়েন্ট চলে আসে যে ভাই আমার এটাতে কেন কাজে লাগবে। সর্বপ্রথম হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট। পোর্টফোলিও ওয়েবসাইট হোস্ট করার জন্য আপনার কাজে লাগবে বিভিন্ন ফ্রি সার্ভার আছে, ঠিক আছে? কি মানে ফ্রি ডোমেন হোস্টিং এর সার্ভার পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ সময় ওটা ডাউন থাকে, সার্ভারটা ডাউন থাকে। না হয় দেখা যায় হচ্ছে ওই লোড হইতে অনেক টাইম নিচ্ছে,
ঠিক আছে। তারপরে দেখা যায় হচ্ছে আপনার সার্ভার ওয়েবসাইট 2 দিন পরে মানে কারাপ্টেড হয়ে যায়। তো বিভিন্ন প্রবলেম থাকে লাইভ ডোমেন হোস্টিং এ, বিভিন্ন প্রবলেম থাকে। ওকে, মানে ফ্রি যেগুলা, ফ্রি তো মানে ফ্রি মানে তো ফ্রি, বুঝতেই তো পারতেছেন। তো ফ্রি আপনাকে কেন দিচ্ছে, নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য আছে, দ্যাটস ওয়াই সে ফ্রি দিচ্ছে। ওকে, বাট কিছু কিছু ভালো আছে, ওই ভালোগুলোতে হচ্ছে ওই যে ওয়ার্ডপ্রেস হোস্ট করা যায় না। ওকে, যেমন হচ্ছে গিটহাব আছে, ঠিক আছে, তারপর হচ্ছে আরো আরো কিছু কিছু ভার্সন কন্ট্রোলার আছে, সেগুলোতে সুন্দর হোস্ট করা যায়। সেগুলো যখন আমরা কোডিং নিয়ে কাজ করব তখন আমরা সেই জিনিসগুলো দেখবো। ওকে, আচ্ছা। তো পোর্টফোলিও ওয়েবসাইটের জিনিসটা কি? পোর্টফোলিও মানে হচ্ছে স্যাম্পল ওয়েবসাইট। স্যাম্পল ওয়েবসাইট, স্যাম্পল ওয়েবসাইট মানে কি? ধরেন আপনি একটা পোস্ট করলেন যে আমার একটা ই কমার্স ওয়েবসাইট লাগবে। এখন আমি সেখানে বললাম যে ভাই আমি আপনার জন্য ই কমার্স ওয়েবসাইট তৈরি করে দিতে পারবো। এখন তো অবশ্যই আপনি আমার চেহারা দেখে তো কাজ দিবেন না, যে তারা দেখতে দেখতে ওয়েব ডেভেলপার লাগতেছে, তারা কাজটা দিয়ে দেই। না, এরকম করবেন না। কি আগে অবশ্যই যাচাই বাছাই করবেন আমি কি কাজ করতে পারি কিনা, কি কাজ করেছি কিনা, সেই জিনিসটা যাচাই বাছাই করবেন, তাই না? ধরেন আমার পজিশন, আমি একজন ওয়েবসাইট মেন্টর, এই পজিশনের অনুযায়ী নিলে আপনি দিবেন, কিন্তু অবশ্যই কিন্তু আমার কাজ দেখতে চাবেন আপনারা, তাই না? যে ভাই আপনি দুই একটা কাজ দেখান, আপনি যে কাজগুলো আপনি করছেন। ওকে, তো এরকম স্যাম্পল ওয়েবসাইট প্রথমেই আমার তো প্রথম ক্লায়েন্টকে আমি আগের ক্লায়েন্টের কাজ দেখাবো কিভাবে? তো তার জন্য কি করতে হবে আমাদের? তৈরি করা কতগুলো ওয়েবসাইট দেখাইতে হবে। যেমন এই যে আমরা ওয়েবসাইট গুলো তৈরি করতেছি, তারপর হচ্ছে সামনে ওয়েবসাইট তৈরি করব, সেগুলোকে রাখবো হচ্ছে এই আমাদের সার্ভারে, লাইভ সার্ভারে। সেখান থেকে কি করতে পারবো? আমি ক্লায়েন্টকে দেখাইতে পারবো যে এই যে ভাই আমি এটা আগে তৈরি করছি। ওকে, যেমন আমি ধরুন হচ্ছে দেখালাম যে এই যে এই জিনিসটা আমি তৈরি করছি, ওই জিনিসটা আমি তৈরি করছি, দেখেন। এখন যদি লোকাল সার্ভারে থাকে তাহলে কি হবে? আমার কম্পিউটার নিয়ে দৌড়াইতে হবে ক্লায়েন্টের কাছে, যে ভাই আমি কম্পিউটার নিয়ে আসছি, আমার লোকাল সার্ভারে আমার ওয়েবসাইটটা করা আছে, সেখানে থেকে আপনি দেখতে পারবেন। ওকে, ওকে। তো আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন। পোর্টফোলিও ওয়েবসাইটটা খুবই খুবই ইম্পর্টেন্ট যদি আপনি সেলফ কাজ করতে চান, অথবা জবের সিভির জন্য হচ্ছে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট লাগবেই লাগবে। ওকে, মানে নিজেকে প্রমাণ করার জন্য আপনার পোর্টফোলিও লাগবেই। ওকে, এবার আপনি যদি গ্রাফিক ডিজাইনেও কাজ করতে চান আপনার পোর্টফোলিও ডিজাইন লাগবে। সেখানে পোর্টফোলিও ওয়েবসাইট না, সেখানে পোর্টফোলিও ডিজাইন লাগবে, যে যে জিনিসগুলো আপনারা কাজ করছেন। ওকে, তো নাম্বার 3 কি? প্রথমটা আমরা জানলাম টুলস, সেকেন্ডটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট, থ্রি হচ্ছে আমার একটা পার্সোনাল ওয়েবসাইট। পার্সোনাল ওয়েবসাইট যেখানে হচ্ছে আমার ব্যাপারে ইনফরমেশন দেওয়া থাকবে, কারণ আমাদের মোস্ট অফ এখানে সবারই উদ্দেশ্য হচ্ছে ফ্রিল্যান্সিং করা। ওকে, তো ফ্রিল্যান্সিং মানে হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট। ওকে, এটাকে বলা হয় সোলোপ্রেনারশিপ, মানে একা একা কাজ করে, এখানে সবকিছু আপনার নিজেরই করতে হবে। তো নিজের ঢাকঢোল নিজেই পিটাইতে হবে, যে ভাই আমি ওয়েবসাইট ডেভেলপার, আমি ওয়েবসাইট তৈরি করতে পারি, আছেন কার কার ওয়েবসাইট লাগবে আমি বানায় দিব। ওকে, এরকম নিজের ডাকডোল নিজেরই পিটাইতে হবে। তো তার জন্য কি করতে হবে? নিজের ব্র্যান্ডিংটাও নিজের করতে হবে। তো আপনি নিজে ওয়েবসাইট ডেভেলপার, আপনার নিজের একটা পার্সোনাল ওয়েবসাইট যদি না থাকে, তাহলে ব্যাপারটা কেমন একটা খটকা না? যে আপনার নিজের পার্সোনালিটি নাই, তাহলে ওই লোকের কাছে আমি কি ওয়েবসাইট বানাবো? ওকে, তো একটা পার্সোনাল ওয়েবসাইটের জন্য হচ্ছে আপনার কি লাগবে? একটা পার্সোনাল ডোমেইন হোস্টিং লাগবে। ওকে, তারপরে আসি নাম্বার 4। প্রায় সময় এই যে টুলস এর কথাটা বললাম, প্রায় সময় আপনার ক্লায়েন্টের কাজ করার জন্য, ধরেন ক্লায়েন্টের সার্ভারে কোনো একটা ইস্যু হচ্ছে, সেই ওয়েবসাইটটা আপনার সার্ভারে এনে টেস্ট করতে হবে। ওকে, অথবা হচ্ছে ক্লায়েন্টের ডোমেইন হোস্টিং এ কিছুদিন পরে নিবে, আপাতত আপনার এখানে কাজ করতে চাচ্ছে, তো আপনার সার্ভারে ক্লায়েন্টকে, ধরেন হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে চট্টগ্রামে থাকে, আপনি এখন তার ওয়েবসাইট দেখাবেন কিভাবে? তো আপনার সার্ভারে রেখে তাকে ওয়েবসাইটটা দেখাবেন, যে এই যে ভাই আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিলাম, এখান থেকে আপনি ওয়েবসাইট ঢুকে চেক করতে পারবেন। ক্লায়েন্টের কাজের জন্য আপনারা কি করতে পারবেন? মানে ওয়েবসাইট, একটা পার্সোনাল ডোমেইন এবং একটা পার্সোনাল সার্ভার লাগবে। এছাড়াও আপনারা লোকাল সার্ভারে কাজ করতে পারবেন, বাট লোকাল সার্ভার আপনার সবসময় ইফিসিয়েন্ট না। এইখানে সব কাজ করা যায় না লোকাল সার্ভারে, যেমন কিছু কিছু কাজ করা যায় না যেগুলো লাইভ সার্ভারে করতে হয়। ওকে, তো এই তো দেখালাম কিছু ইম্পর্টেন্ট কারণ, এছাড়াও আরো 2-4টা কারণ আছে, ওগুলা নিয়ে, ওগুলো মেজর না, ওগুলো নিয়ে কথা না বললেও হয়। ওকে, তো এগুলো হচ্ছে কথা। এবার কথা হচ্ছে ভাই আমরা ডোমেইন হোস্টিং কোথা থেকে কিনবো? ওকে, ডোমেইন হোস্টিং কেনার জন্য অনেক 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 প্ল্যাটফর্ম আছে, কিন্তু ভালো ভালো যেসব প্ল্যাটফর্ম আছে যেখানে মানে ডোমেইন হোস্টিং সেল করে, ওকে, সেগুলো বেশিরভাগই হচ্ছে ডলারে পেমেন্ট করতে হয়। বেশিরভাগই ডলারে পেমেন্ট করতে হয়, ক্রেডিট কার্ড লাগে, নাহলে ডুয়েল কারেন্সি কার্ড লাগে, মাস্টার কার্ড লাগে, বিভিন্ন ঝামেলা আছে। ঠিক আছে, সেখানে ওই কার্ডের মাধ্যমে হচ্ছে পেমেন্ট করে কিনতে হয়। ওকে, আবার হচ্ছে এখন কোন হোস্টিং কিনবো, কোন সার্ভার আমার জন্য ভালো হবে? ঠিক আছে, তো এখন বিভিন্ন টাইপের হোস্টিং আছে। ঠিক আছে, বিভিন্ন টাইপের হোস্টিং আছে, যেমন ডেডিকেটেড হোস্টিং আছে,
ভিপিএস আছে, ক্লাউড সার্ভার আছে, এসএসডিএল সার্ভার আছে, ঠিক আছে, বিভিন্ন সার্ভার আছে। তো এত এত সার্ভার থেকে আমাদের জন্য কোনটা বেটার হবে? ঠিক আছে, আপনাদের জন্য হচ্ছে সবচেয়ে বেটার হবে হচ্ছে শেয়ার্ড হোস্টিং। শেয়ার্ড হোস্টিং, হোস্টিং আর সার্ভার একই কথা, তো আমি হোস্টিং শব্দটা ব্যবহার করতেছি, অথবা আচ্ছা, শেয়ার্ড সার্ভার অথবা শেয়ার্ড হোস্টিং। শেয়ার্ড হোস্টিং আর শেয়ার্ড সার্ভার মানে কি কথাটা? মানে হচ্ছে, ধরেন 512 জিবির একটা হার্ড ড্রাইভ আছে, 512 জিবির একটা কম্পিউটার আছে, সেখানে কি করছে, আহ 100টা সার্ভার তৈরি করে রাখছে। ঠিক আছে, মানে একটা হার্ড ড্রাইভে একটা কম্পিউটারের ভিতরে 100টা ফোল্ডার তৈরি করে রাখছে। এখন 100 জনকে 100টা ফোল্ডার দিছি, সে কি করতেছে, সেই তার নিজ নিজ ফোল্ডার ইউজ করতেছে। ঠিক আছে, কিন্তু একটা কম্পিউটারেই আমরা 100 জনকে ভাগ করে দিছি। ঠিক আছে, তো এইটাকে বলা হয় হচ্ছে শেয়ার্ড হোস্টিং। শেয়ার্ড হোস্টিং এর বেনিফিটটা কি? শেয়ার্ড হোস্টিং এর বেনিফিটটা হচ্ছে দাম অনেকটা কম লাগে। ওকে, কিন্তু এই জিনিসটাই যদি আপনি ভিপিএস কিংবা হচ্ছে ডেডিকেটেড সার্ভারে কিনতে চান, আপনার প্রাইস অনেকখানি বেশি ব্যয় করতে হবে। আচ্ছা, আমরা বাদ বাকি কথা বলবো আজানের পরে। তো যেখানে ছিলাম, শেয়ার্ড হোস্টিং এর ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করতেছিলাম। তো একটা ডেডিকেটেড কম্পিউটারকে বলা হয়, মানে ডেডিকেটেড সার্ভারকে বলা হয় হচ্ছে ডেডিকেটেড কম্পিউটার। মানে একটা কম্পিউটার একজনই ব্যবহার করবে, মানে একটা সার্ভার একজনই ব্যবহার করবে, তার জন্য অনেক টাকা পেমেন্ট করতে হয়। বাট শেয়ার্ড হোস্টিং হচ্ছে সবচেয়ে বেস্ট। ঠিক আছে, বিগিনারদের জন্য, মানে আপনাদের জন্য হচ্ছে শেয়ার্ড হোস্টিং সবচেয়ে বেস্ট। আপনারা কোনো বড় অ্যাপ্লিকেশন রান করবেন না, অত ব্যান্ডউইথ কিংবা হচ্ছে এত স্পিড হাবি যাবে আর অনেক কিছু, এত কিছু আপনাদের দরকার নেই, আপনাদের শেয়ার্ড হোস্টিং হলেই হয়। তো আমি এরকম হচ্ছে এরকম ডেডিকেটেড সার্ভার নিয়ে আপনাদের জন্য এরকম প্যানেল তৈরি করে রাখছি। ঠিক আছে, ওখানে আপনাদের ডলার দিয়েও পেমেন্ট করার ঝামেলা নাই, আর অত টাকা পে করারও দরকার নাই। ওকে, তো এই তো হচ্ছে শেয়ার্ড হোস্টিং এর ব্যাপারটা। মানে আমার থেকে নেন আর যেখান থেকে নেন, রাইট নাও শুরুতে আপনারা আমি বলবো শেয়ার্ড হোস্টিংটা নিতে। ঠিক আছে, অত টাকা দিয়ে ডেডিকেটেড সার্ভার, ক্লাউড সার্ভার, মানে ওই সরি, ডেডিকেটেড সার্ভার কিংবা বিপিএস ভার্চুয়াল প্রাইভেট সার্ভার ওগুলো নেওয়ার দরকার নাই। ঠিক আছে, আর পোস্টপেড সার্ভারে তো ভুলেও যাবেন না, ঠিক আছে, পুরো কাঙ্গাল বানায় দিবে। ওকে, তো তারপরে এই তো গেল হচ্ছে আপনাদের হোস্টিং এর কথা, এবার ডোমেনের কথা বলি। ঠিক আছে, ডোমেনের ক্ষেত্রে আমরা হচ্ছে .com, .org, .xyz, ঠিক আছে, এরকম বিভিন্ন ডোমেইন দেখতে পাই। এগুলোকে বলা হয় হচ্ছে টিএলডি, .com, ঠিক আছে, .xyz, তারপরে হচ্ছে .org, এগুলোকে বলা হয় টিএলডি। তো এখন আমরা কোন টিএলডি ওয়ালা ডোমেইন নিব? তো আমি বলবো হচ্ছে অবশ্যই .com ডোমেইন নিতে, যেইখান থেকে কিনেন না কেন .com ডোমেইন নিতে। তার কারণটা কি? এই 200-400 টাকা সেভ করার জন্য, ধরুন .xyz একটা ডোমেইন কিনলেন 300 টাকা দিয়ে, অথবা 400 টাকা দিয়ে, অথবা 200 টাকা দিয়ে কিনলেন, অথবা 100 টাকা দিয়ে কিনলেন ধরে নিলাম। কিন্তু এটা .com ডোমেইন কিনতে গেলে আপনার হচ্ছে অ্যাটলিস্ট মনে করেন 1000 থেকে 1200 টাকা সর্বনিম্ন লাগবে। ওকে, তো আমি বলবো ওই 200-400 টাকা সেভ করার থেকে না করা ভালো। তার কারণ হচ্ছে এখানে প্রফেশনালিজমের অনেক বড় একটা লেকেজ চলে আসে। ধরেন আমি আমার ডোমেইনটা সামিনিয়াসির সামিনিয়াসির.xyz, বলেন, আপনারাই বলেন কোনটা দেখতে সুন্দর লাগতেছে, কোনটা দেখতে সুন্দর লাগতেছে? ঠিক আছে, অবশ্যই .com দেখতে প্রফেশনাল লাগতেছে, তাই না? কারণ XYZ সাথে হচ্ছে আমরা অত বেশি পরিচিত না, কিংবা হচ্ছে .org, ওআরজি মানে হচ্ছে অর্গানাইজেশন, সামিনিয়াসের কি অর্গানাইজেশন নাকি? না, এটা এটা পার্সোনাল ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট। তো আপনারা ডোমেইনটা সবসময় .com নেবেন রাইট নাও, এখন আপনাদের নিজেদের জন্য। আর যদি ক্লায়েন্টের জন্য .xyz ক্লায়েন্ট প্রেফার করে, তাহলে XYZ দিয়ে কাজ করলেন, সমস্যা নাই। ওকে, তো এই তো গেল হচ্ছে ডোমেইনের কথা। আমরা ডোমেইনটা কিভাবে নিব, চলেন এবার একটু বলি ডোমেইনটা কিভাবে নিব। এখন ধরেন আমার আমার নাম হচ্ছে, আমার পুরো নাম হচ্ছে সামিন ইয়াসার শানেল। এখন এই পুরো নাম দিয়ে ডোমেইন নিতে গেলে অনেক বড় ডোমেইন হয়ে যাবে। ওকে, তো আমি কি করছি, আমার লাস্ট নেমটাকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এই সামিন ইয়াসারটা ফর্মাল নেম আমার, ওই শানেলটা হচ্ছে নিক নেম। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এইটা দিয়ে ডোমেইন নিছি। যদি এই জিনিসটা যে সামিন ইয়াসার যদি খালি না থাকতো, তাহলে আমি করতাম সামিন এবং ইয়াসারের মাঝখানে একটা হাইপেন ইউজ করতাম। ওকে, তারপর আমরা .com টিএলডি। ওকে, তারপর আবার ধরেন হচ্ছে ধরেন এখন সাকিব খান, সাকিব, সরি সাকিব খান বাদ দেই, সালমান খান। কারণ এই ডোমেন তো পাবেন না, এই ডোমেন তো অবশ্যই পাবেন না, এটাতে এভাবেও পাবেন না, হাইপেন দিয়েও পাবেন না। তাহলে এখন আমরা কিভাবে কিনতে পারি এই ডোমেইন? এখন যার নাম সালমান খান আছে সে কি করবে? তো সে এইভাবে ইউজ করতে পারে যে ওয়েব সালমান .com, ওকে, অথবা ডেভ
ডেভ ডেভ ডেভ ডেভেলপারের শর্ট ফর্ম হচ্ছে ডেভ, devsalman.com। অথবা তারপর হচ্ছে ডেভেলপার ডেভেলপার salman.com। ওকে, এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, ডোমেনটাকে সিলেক্ট করব। ওকে, আচ্ছা, তো দ্যাটস দ্য থিং, যে আমরা কিভাবে একটা ডোমেইন সিলেক্ট করব। ঠিক আছে, সবাই ক্লিয়ার যে ডোমেইনটা সিলেক্ট করার সময় আমরা কিভাবে সিলেক্ট করব? একটু আমাকে বলেন তো। ওকে, তো এখন আমরা ডোমেইন সিলেক্ট করলাম, ডোমেইন সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে আমরা এখন সামনে নেক্সট প্রসিডিউর কিভাবে আগাবো, কোথা থেকে পারচেস করব। তো আমার থেকে পারচেস করার যে ওয়েটা আমি সেটা দেখাচ্ছি, আর বাইরে যে কোনো জায়গা থেকে আপনারা পারচেস করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। ওকে, তো আমার থেকে পারচেস করার যে সিস্টেমটা সেটা আমি যে এখানে প্রাইজিং সময় বলে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে আপনার ডোমেইনটা চেক করবেন, ডোমেইনটা কি অ্যাভেলেবেল আছে কিনা। তো domain.com এখানে আমি লিংক করে দিছি, domain.com, এই যে ধরেন হচ্ছে আমরা সিলেক্ট করলাম saminiasar.com। ওকে, দেখবো এটা খালি নাই। ওকে, এই দেখাচ্ছে যে অ্যাভেলেবেল না, কিন্তু এখানে যদি আমরা একটা হাইপেন ইউজ করি তাহলে আমরা দেখতে পারবো এটা অ্যাভেলেবেল। তো এখান থেকে আপনি কি করবেন, আপনার ডোমেনটা চয়েস করবেন, চয়েস করার পরে এখানে ফর্ম আছে, ফর্মটা পরে ফিল আপ করবেন, আগে নিচেরটা দেখেন। ও, এখানে হচ্ছে টাকা পাঠানো ওয়ে, এই নাম্বারে, এটা আমার পার্সোনাল নাম্বার, এটাও আমার পার্সোনাল নাম্বার, তো আমার এই নাম্বারে মাঝে মধ্যে একটু নেটওয়ার্কের প্রবলেম করে, দ্যাটস ওয়াই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন এই নাম্বারে। ওকে, এই হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আবার নর্মালিও কল করতে পারেন। তো এখানে হচ্ছে ফ্যাসিলিটি গুলো দেওয়া আছে, ডোমেন উইথ এসএসএল, ঠিক আছে, প্রিমিয়াম নেটওয়ার্ক কানেকশন এন্ড দ্য আদার্স থিং। তারপর হচ্ছে ডিডিও শিল্ড, সি প্যানেল, সফটওয়্যার ক্লাস, উইকলি ব্যাকআপ, আনলিমিটেড সাবডোমেন তৈরি করতে পারবেন, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট, এনি টাইম ইনক্রিজ হোস্টিং 3 জিবি অথবা 5 জিবি করে ইনক্রিজ করতে পারবেন। তারপর আনলিমিটেড সাপোর্ট পাবেন, আর রিনিউ প্রাইস সেম। ঠিক আছে, সাপোর্ট বলতে আমি সাপোর্টে থাকবো। প্রাইজিংটা কি, .com ডোমেইন 3 জিবি হোস্টিং সহ 2200 টাকা, মানে 400 2240 টাকা। .com ডোমেইন 5 জিবি হোস্টিং সহ 2600 টাকা, প্লাস 400 2650 টাকা। কতদিন পর্যন্ত থাকবে অ্যাক্টিভ? অ্যাক্টিভ থাকবে হচ্ছে যেদিন থেকে রেজিস্ট্রেশন হবে তার ঠিক 1 বছর পর পর্যন্ত, মানে 1 ইয়ার ফ্রম রেজিস্ট্রেশন ডেট। ওকে, আচ্ছা, তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এত টাকা খরচ করব, এটা মনে রাখবেন, এটা খরচ করতেছেন না, ইটস এ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, আপনার স্কিলের পিছনে আপনি ইনভেস্ট করতেছেন, আপনার স্কিলের পিছনে আপনি ইনভেস্ট করতেছেন, এটা খরচ করতেছেন না, বিনিয়োগ করতেছেন। ওকে, জিনিসটা মাথায় রেখেন আপনারা। ওকে, তো এটা হচ্ছে আমার থেকে কেনার প্রসিডিউর। আচ্ছা, তো তারপরে আপনারা যখন হচ্ছে টাকা পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরে এটাতে বিকাশ নগদ এইটা এই নাম্বারেই, ঠিক আছে, এইখানে হচ্ছে ফর্ম দেওয়া আছে, ফর্মে এসে আপনার ফর্মটা ফিল আপ করে দিবেন। ওকে, আপনার নাম, ইমেল, ডোমেইন নেম, কত জিবি স্টোরেজ নিতে চাচ্ছেন, পে অ্যামাউন্ট, বিকাশ বিকাশ নগদ নাম্বার, তারপরে কন্ট্যাক্ট নাম্বার। ঠিক আছে, আর আমি বলবো 5 জিবি নেওয়াটাই হচ্ছে আহ, ভালো। তার কারণ হচ্ছে 5 জিবিতে মোটামুটি আপনার 7-8টা ওয়েবসাইট ইজিলি হোস্ট করে আরো জায়গা রাখতে পারবেন। ঠিক আছে, আর পোর্টফোলিও ওয়েবসাইট আমরা অ্যাটলিস্ট 5টা তৈরি করব। তো কিভাবে কি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব সেগুলো নিয়ে আমরা একে একে আগে শিখি, কাজ শেখার পরে তারপর মার্কেট প্লেসে যাওয়ার আগে পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড করব, তখন আমরা দেখবো না পোর্টফোলিও ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট, তখন সবকিছুই দেখবো। বাট এটা আপনাদের লাগবেই টুডে অর টুমোরো। যাদের টাকা পয়সার সমস্যা তারা পরে নেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাট নিয়ে নিয়েন, ইটস এ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, আর যারা রাইট নাও প্রবলেম নাই, নিয়ে কাজ করা শুরু করেন। ঠিক আছে, লাইভ সার্ভারে কাজ করা শুরু করেন, তাহলে কি হবে, আমি সবকিছু চেক করতে পারবো যে মানে রাইট নাও আপনারা কি কাজ করতেছেন, কোন জায়গায় মিস্টেক হচ্ছে। ঠিক আছে, কোন একটা ইস্যু হলে আমাকে ওয়েবসাইটের অ্যাক্সেস দিলে আমি ঢুকে দেখতে পারবো যে কোথায় ইস্যুটা হচ্ছে, আমি ফিক্স করে দিতে পারবো। ঠিক আছে, আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, যে আমার থেকে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, আপনাদের সম্পূর্ণ স্বাধীনতা আছে, আপনারা যেখান থেকে খুশি নিতে পারেন। ওকে, বাট আমি আপনাদের মেন্টর হিসাবে এটা অ্যালার্ট করে দিব যে আপনারা যেখান থেকে নেন যদি ট্রাস্টেড না হয় তাহলে ওখান থেকে নিয়েন না। ঠিক আছে, কারণ এখন স্ক্যাম করা খুবই ইজি। ঠিক আছে, আমি কয়েকবার ফেস করছি, আমি টাকা নষ্ট করছি। ঠিক আছে, তো আমি কখনোই আপনাদের প্রেফার করব না। আপনার যদি পরিচিত থাকে সেখান থেকে নেন নিঃসন্দেহে। ঠিক আছে, আপনার যদি ক্লোজ কেউ পার্সন থাকে সেখান থেকে নেন নিঃসন্দেহে। ঠিক আছে, বাট
মানে একদম যদি দেখেন যে এরকম মানে ভালো রিভিউ টিভিউ আছে, ভালো ট্রাস্টেড এরিয়া, সেখান থেকে নিতে পারেন। ওকে, বাট যাচাই বাছাই করে, ঠিক আছে? ওকে, আর এটা আমার নাম্বার, যদি একান্ত কোনো ইস্যু না হয় তাহলে শুধু শুধু কল দেন না, ঠিক আছে? আপনারও সময় মূল্যবান, আমারও সময় মূল্যবান, ঠিক আছে? আর যদি ইমার্জেন্সি কোনো ইস্যু হয় তাহলে আমাকে কল করেন। ওকে, এটাও পার্সোনাল নাম্বার, এটাও পার্সোনাল নাম্বার, দুইটাই আমার নাম্বার। ওকে, এই শিটটা আমি আপনাদের দিয়ে দিব। ওকে, তো আচ্ছা, তো এখন বলেন, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে থাকলে একটু করেন, তারপর আমরা আমাদের আজ নেক্সট আগামীতে আগাবো, ঠিক আছে? সামনে আগাবো। আচ্ছা, কয়েকজন কোশ্চেন ভাইয়া আমার আমার সহ অনেকে তো এখন ওকে, কারো কোনো প্রশ্ন আছে? এখন আমার প্রশ্ন আছে। হ্যাঁ বলেন স্যার। ফ্যাসিলিটিস বলেন, এখানে অনেকগুলা কি কি জানি লেখা, ওইটা তো বুঝি একটু বিশ্লেষণ করলে এই যে লেখা আছে ডোমেইন উইথ এসএসএল, মানে 1 গিগাবিট নাকি ওয়ান প্রিমিয়াম নেটওয়ার্ক কানেকশন, ক্লাউড স্টোরেজ, ডিডিও শিল, এই কয়টা ক্লাউডিং। না বুঝলো, হ্যাঁ এগুলো হ্যাঁ। না বুঝলো, ঠিক আছে? এসএসএল জিনিস কি, সি প্যানেল কি, নেন। সফটক্লোজ কি, সাবডোমেন কি, ইমেল অ্যাকাউন্ট কি, ঠিক আছে? এই যে এটা তো আনলিমিটেড বুঝেছি। সাপোর্ট, এটা বুঝতে হবে। এটা না, এটা বুঝতে হবে না। রিনিউ প্রাইস সেম, এটা বুঝতে হবে। সি প্যানেল, তারপরে সব। সফটওয়্যার এগুলো আমি এখন দেখাচ্ছি, কারণ এই যে মানে লাইভ সার্ভার তো কেনা কিভাবে কিনতে হয়, কেন কিনবো, তারপর জি লাইভ ডোমেন কি, লাইভ সার্ভার কি, সেগুলো তো আমরা বুঝলাম। এখন লাইভ সার্ভার দিয়ে কিভাবে কাজ করতে হবে সেটা দেখবো না আমরা, জি জি। তখন দেখলেই যে এই জিনিসগুলো বুঝে যাবেন, ঠিক আছে? ও, এই যে এখন আমরা সেই জিনিসটাই দেখবো। ধন্যবাদ। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে চলেন আমরা হচ্ছে সামনে চলে যাই। তো সামনে হচ্ছে এখন আপনারা যখন লাইভ ডোমেন হোস্টিং কিনবেন আমার থেকে যখন নিবেন, তখন আমি আপনাদের শুধুমাত্র যে এরকম একটা টেক্সট ফাইল দিব, ঠিক আছে? এই টেক্সট ফাইলটার দামই হচ্ছে 2200 থেকে ওই 2600 টাকা, ঠিক আছে? এই ফাইলটার দাম, ঠিক আছে? এই ফাইলটার দাম বলতে হচ্ছে এইখানে হচ্ছে ভিতরে এক্সেস দেওয়া আছে। ওকে, সম্পত্তিটা আছে কিন্তু ভার্চুয়ালি, আপনার যে টাকাটা পে করছেন তার জন্য আপনার সম্পত্তি আছে ভার্চুয়ালি। ওকে, ভার্চুয়ালি এখন কি, এখানে আপনার ডোমেইন নেমটা, যে ডোমেইন নেমটা আপনার রেজিস্টার করেছেন সেটা, একটা ইউজার নেম দেওয়া থাকবে, একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে, এবং সি প্যানেল লিংক দেওয়া থাকবে। ওকে, সি প্যানেল লিংক মানে কি? সি প্যানেল মানে হচ্ছে কন্ট্রোল প্যানেল, যেখান থেকে কি করতে পারবেন, আপনার সার্ভারটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। ওকে, তো আমরা চলেন সে কন্ট্রোল প্যানেলে চলে যাই। তো আমরা হচ্ছে এখান থেকে আমাদের সেই লিংকটাকে দিয়ে কন্ট্রোল প্যানেলে চলে যাচ্ছি। আসার পর আপনার থেকে ইউজার নেম পাসওয়ার্ড চাবে। এই ইউজার নেম পাসওয়ার্ড কোনটা? এই যে ইউজার নেম, এই যে পাসওয়ার্ড। একটু ভালো করে দেখেন, অনেকে ডোমেন হোস্টিং কেনার পরে জিজ্ঞাসা করেন যে ভাইয়া ওই এটা এখন কিভাবে সেট আপ করবো, কিন্তু ডট টিএক্সটি ফাইল কেন ভাই, বা ডট টিএক্সটি ফাইল কেন, তো আমি তো ডট কম রেজিস্টার করতে দিয়েছিলাম, ডট কম রেজিস্টার করতেছিলাম, অনেকে বোকার মতো প্রশ্ন করেন। তার জন্য একটু ভালো করে দেখেন, এই জিনিসগুলো আপনাদের সামনে 100% কাজে লাগবে। যখন এই ক্লায়েন্টের কাজ করবেন তখন এই জিনিসগুলো নিয়ে আপনাদের কাজ করতে হবে, ঠিক আছে? আপনাদের সি প্যানেল লিঙ্ক ধরা দিতে পারে যে এই ইউজার নেম পাসওয়ার্ড, তোমার যা যা লাগবে তুমি করো কাজ। ওকে, তো এরকম আরো অনেক কিছু আপনারা ফেস করবেন, এই জিনিসগুলো আপনাদের করতে হবে। তো আপনার এই কাজ একটু ভালো করে দেখেন। ওকে, তো এই আপনাদের সি প্যানেল লিঙ্ক দিবে, সি প্যানেলে আসলেন, আসার পর আপনার ইউজার নেম দিবেন, ইউজার নেম দিলাম, তারপরে পাসওয়ার্ড, পাসওয়ার্ড আমি আপনাকে দিয়ে দিব, অথবা আপনারা যেখান থেকে নেবেন সেখান থেকে আপনাদের পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে। তো দেওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক করবেন, লগ ইন সাকসেসফুলি রিডিরেকশন, এখান থেকে আসার পরে এই যে আপনারা চলে আসলেন। ওকে, আচ্ছা, তো এই জায়গায় এসে হচ্ছে আমাদের কাজ। এইখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের যে ডোমেইন আছে, আমাদের যে সার্ভার আছে, এগুলোকে আমরা ম্যানেজ করতে পারবো। তো ডোমেইন তো আমাদের অলরেডি কানেক্ট করা আছে, তো এইখানে তো আর আলাদা করে মেইন ডোমেইন কানেক্ট করার কোনো প্রশ্ন আসে না। তো এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ভাইয়া একটা ডোমেইন দিয়ে 7-8টা ওয়েবসাইট কিভাবে রাখবো? আজগুবি কথা হয়ে গেল না? না, রাখা সম্ভব, ঠিক আছে? সেটা কিভাবে সেটা আমি দেখাচ্ছি। ওকে, আহ তো এই আসলাম, আসার পরে এখন এখানে কি, যেখানে সি প্যানেল লোগো দেওয়া আছে এটাতে ক্লিক করলে আবার ঘুরে এখানে আসবে, টুলস দেওয়া আছে, ম্যানেজার টিম দেওয়া আছে, এখান থেকে আপনি চাইলে নতুন ইউজার তৈরি করতে পারেন, লগ আউট করতে পারেন, ঠিক আছে? নোটিফিকেশন চেক করতে পারেন, দ্যাটস ইট এগুলো। তারপরে এখানে হচ্ছে আপনাদের ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশন, ঠিক আছে? স্ট্যাটিক্স, যে ডোমেন কয়টা অ্যাড করা যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে কতটুকু ডিস্ক আছে, মানে এই যে আপনি যেমন আমরা 10 জিবি অ্যাড করছি, 9.77 আছে, তার কারণ হচ্ছে একটু কেটে নিবে আপনার এই যে এখানে যে ওয়েবসাইটটা, এই সার্ভারটা আছে, সার্ভারটা হোস্ট করার জন্য একটু স্পেস কেটে নিবে। তো 9.77,
তারপর মাইএসকিউএল স্টোরেজ ব্যান্ডউইথ কতটুকু আছে, যেমন সাবডোমেন ইনফাইনাইট, আমি যেমন 10টা সাবডোমেন তৈরি করছি, এরকম আপনি যতগুলো খুশি ততগুলো তৈরি করতে পারবেন, ইমেল অ্যাকাউন্ট যতগুলো খুশি ততগুলো তৈরি করতে পারবেন। ওকে। আচ্ছা, ইমেল অ্যাকাউন্ট কেন তৈরি করব, তারপর হচ্ছে আহ সাবডোমেন কি জিনিস, এগুলোই যে আমরা এক এক করে জানবো। ওকে। তো সর্বপ্রথম হচ্ছে ইমেইলের অপশনটুকু, এখানে আমরা একটু সর্বপ্রথম ইমেল নিয়ে কথা বলবো। ইমেল যদি এখানে দেখি, এখানে ইমেইলের কাজটা কি, অনেকের প্রশ্ন আসতে পারে। সাপোর্ট অ্যাট facebook.com, নো রিপ্লাই অ্যাট google.com। এরকম ইমেল কি আমরা কোনো সময় দেখছি? বলেন তো আমাকে। এরকম ইমেলকে আমরা কোনো সময় আগে পরে দেখছি যে পরে ওয়েবসাইটের নামটুকু থাকে, আগে কিছু একটা থাকে, সাপোর্ট, ইনফো, কন্ট্যাক্ট, হাবি আমার জাবি নো কিছু একটা রিপ্লাইটা থাকে। দেখছি না কিন্তু দেখিনি। সাপোর্টটা দেখিনি। মানে বললাম জাস্ট এরকম ইমেল অ্যাড্রেসকে আমরা দেখছি কোনো সময়? বলেন না তো। দেখিনি। আপনার ইমেল আছে, ইমেল বক্সে ঢুকে দেখেন তাহলে দেখতে পারবেন, এরকম ইমেল একটা না একটা পাবেনই আপনি। ঠিক আছে। এইগুলোকে বলা হয় হচ্ছে বিজনেস ইমেল, এগুলাকে বলা হয় বিজনেস ইমেল। ঠিক আছে। এই ইমেলটা তৈরি করা যায় হচ্ছে আপনার যদি একটা পার্সোনাল ডোমেইন এবং একটা পার্সোনাল হোস্টিং থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, এই ইমেলটা তৈরি করতে পারবেন। যেমন আমরা জিমেইল, জিমেইলের কি ইউজ করে থাকি, জিমেইলের এই মেইল অপশনটাই আমরা ব্যবহার করে থাকি, ওটাকে আরো সুন্দর সাজানো গুছানো ভাবে রাখা আছে জিমেইলের, ওইটাকে ইউজ করে থাকি। যেমন ধরেন samin@gmail.com। ঠিক আছে। এই পরের টুকু থাকে হচ্ছে ওয়েবসাইটের নাম, এবং আগের টুকু থাকে হচ্ছে ইউজার নেম, এতটুকুকে বলা হয় ইউজার নেম। ঠিক আছে, আমরা ইউজার নেমটা চয়েস করে থাকি gmail.com এ। ওকে। তো এই যে জিনিসটা আছে gmail.com, এটা হচ্ছে পরের টুকু, এটা হচ্ছে আগের টুকু। ওকে। তো এভাবেই হচ্ছে আমরা মেইল অপশনগুলো ইউজ করে থাকি। এখন আমাদের, যেমন আমি পার্সোনালি আমার ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে অথবা আমার প্রফেশন মেনটেন করার ক্ষেত্রে হচ্ছে contact@saminiyasar.com। ওকে। এইটা হচ্ছে আমি প্রোভাইড করে থাকি। তার কারণ হচ্ছে এখানে একটা মানে স্ট্যান্ডার্ড আছে। ওকে, একটা প্রফেশনালিজম জিনিসটা আছে। তো আপনারা কি করবেন, যখন আপনার পার্সোনাল ডোমেন হোস্টিং কিনবেন, এরকম একটা বিজনেস ইমেল খুলে নেবেন এবং সেটাকে কি করতে পারবেন, জিমেইল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে নিতে পারবেন। জিমেইল অ্যাকাউন্টের সাথে কানেক্ট কিভাবে করতে হয় সেটা খুব ইজি ব্যাপার, সেটা আপনারা ইউটিউব দেখে নেবেন। কিন্তু এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় সেটা আমি দেখায় দিচ্ছি। তো এখানে আমরা ইমেল অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে এই যে ইমেল অ্যাকাউন্টস, ইমেল অ্যাকাউন্টসে ক্লিক করলে আমরা এখান থেকে কি করতে পারবো, নতুন করে তৈরি করতে পারবো এবং যেগুলো আছে সেগুলোকে দেখতে পারবো। ওকে। তো আমি ধরেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করে আমি কোন ডোমেইনের আন্ডারে কি করতে চাচ্ছি, একটা বিজনেস ইমেল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, সেই মেলটা হচ্ছে আমরা সেই ডোমেইনটা সিলেক্ট করব, তারপর ইউজার নেমটা দিব, ধরেন হচ্ছে dit2@saminiyasar.com, সেট করে নিলাম, সেট পাসওয়ার্ড জেনারেট করলাম। আচ্ছা, জেনারেট করার পরে এই যে এখন dit2@saminiyasar.com এরকম একটা কি হইলো, জিমেল তৈরি হইলো। তারপর অপশনাল সেটিং থেকে আমরা স্টোরেজ সেটিং করে দিতে পারি, ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, কি হলো, তৈরি হয়ে গেল যে D82। ওকে। এখন আমরা এই যে এখান থেকে কি করতে পারবো, আচ্ছা এখান থেকে আমরা কি করতে পারবো, ইমেলটাকে চেক করতে পারবো, যে চেক ইমেল দিয়ে আমরা হচ্ছে করতে পারবো। আর আরেকটা ওয়েতে ক্লিক করতে মানে চেক করতে পারবো, সেটা হচ্ছে যে আমার ডোমেইনের পরে আমরা দেখলাম কি একটু আগে, আমার ডোমেইনের পরে যদি 2083 দেওয়া থাকে তাহলে আমরা কি ওই ঢুকি, আমরা ঢুকি হচ্ছে সি প্যানেলে। ওকে। কিন্তু আমার ডোমেইনের পরে যদি, আচ্ছা এটা আমারটা এক্সাম্পল দিচ্ছি, মাই ডোমেইন, mydomain.com 2096, এটাকে বলা হচ্ছে ওয়েব মেইল। ওয়েব মেইল মানে এই যে মেইলগুলো যে আমরা খুলি, এই মেইলটাকে অ্যাক্সেস করতে পারবো টু 2096, 2096। চলেন আমি আমার ক্লোন 2096, এখন আমরা চলে আসবো ওয়েব মেইলে। এখানে আমাদের কি করতে হবে, ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো আমরা দিলাম dit
2@saminiasar.com পাসওয়ার্ডটা দেই, দেওয়ার পরে লগ ইন বাটনে চাপ দেওয়ার পরে আসলাম। এখন এই মেইল সিস্টেমটাকে দেখার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা ইন্টারফেস মানে একটা থিমের মাধ্যমে এটাকে ওপেন করতে হবে এই সফটওয়্যারটাকে। তো আমরা এই থিমটাকে চয়েস করে নিলাম, রাউন্ড কিউব ওপেন সোর্স ওয়েব মেল সফটওয়্যার। তো এই যে দেখেন আমার ইমেল আসছে একটা, যেটা হচ্ছে কনফিগার মানে ক্লায়েন্ট কনফিগারেশন, ঠিক আছে। আমার ওয়েব মেলটাকে যদি আমি অন্য কোথাও সেট করতে চাই তাহলে যে কনফিগারেশনটা লাগবে তার ইনফরমেশন, সেন্ড, জাঙ্ক, ট্রাস্ট, আর্কাইভ, সেটিং, এই জিনিসগুলো। ওকে, এখান থেকে আমরা কি করতে পারবো, মেল পাঠাইতে পারবো, মেল দেখতে পারবো, সব জিনিসপত্র। ওকে, তো এই হচ্ছে আমার মেইলের ব্যাপারটা। এখান থেকে আমরা কি করতে পারি, মেল খুলে মেলটাকে আমরা জিমেলের সাথে লিংক করেও কি করতে পারি, কাজ করতে পারি। এখান থেকে এভাবেও কাজ করতে পারি। অবশ্যই আমরা কি করব, সবসময় হচ্ছে একটা জিমেল মানে একটা বিজনেস ইমেল খুলে সেটাকে জিমেলের সাথে কানেক্ট করে দিব। কানেক্ট করে সেখান সেখান থেকে আমরা ইউজ করতে পারবো, সেখান থেকে ইউজ করতে পারবো। এভাবে কি করবো, আমাদের প্রফেশনালিজম যে জিনিসটা আছে সেটাকে ধরার চেষ্টা করব, মানে সর্বোচ্চ মেনটেন করার চেষ্টা করব। এই তো গেল আমাদের ইমেল অ্যাকাউন্টের ব্যাপারটা। ওকে, তো তারপরে আসি ফাইলস এর ব্যাপারটা। ফাইলস ব্যাপারটা কি জিনিস, ফাইলস ব্যাপারটা হচ্ছে আপনার ফাইল ম্যানেজার, ঠিক আছে। যে যেখান থেকে আপনি কি করতে পারবেন, আপনার ওয়েবসাইটের যে যত ফাইল এবং ফোল্ডার গুলো আছে এই সি প্যানেলের ভিতরে যত ফাইল এবং ফোল্ডার আছে, মানে আপনাকে এই যে শেয়ার্ড হোস্টিং এর 512 জিবির ভিতরে 100 জনকে ভাগ করে দিচ্ছে, ঠিক আছে। এই 100 জনের ভিতর আপনাকে কি দিয়ে দিচ্ছে, একটা স্পেস দিয়ে দিচ্ছে না পার্টিকুলার, সেই স্পেসের যত ফাইলগুলো আছে আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। যেমন আমরা কি করতাম, আমরা এইচটি ডক্স থেকে সবকিছু ম্যানেজ করতাম না, এই যে এখান থেকে এইচটি ডক্স কিংবা হচ্ছে এই যে এই ফোল্ডারের ভিতরে জ্যাম্প ফোল্ডারের ভিতরে জ্যাম্পের সকল ফাইল এবং ফোল্ডার গুলো থাকতো। তো ঠিক এরকমই আমাদের হচ্ছে ফাইল ম্যানেজারের ভিতরে সকল ফাইল এবং ফোল্ডার গুলো থাকে। মূলত আমাদের যে ডোমেইনের আন্ডারে যে ফাইল এবং ফোল্ডার গুলো থাকে, যেমন saminiasar.com। ওকে, তো এই ডোমেইনের আন্ডারে যত ফাইলস গুলো আছে সেগুলো আছে হচ্ছে এখান থেকে public_html, এটার ভিতরে সকল ফাইল এবং ফোল্ডার গুলো আছে, ঠিক আছে। যেমন আমার মেইন ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, সেই ওয়ার্ডপ্রেসের ফাইল এবং ফোল্ডার গুলো আমরা দেখতে পাচ্ছি। উপরে আরো কিছু সাবডোমেইন আছে, সাবডিরেক্টরি আছে, সেগুলোর ফাইল এবং ফোল্ডার গুলো আছে। ওকে, এখানে হচ্ছে public_html এর ভিতরে হচ্ছে আপনার সফটওয়্যারের মানে সম্পূর্ণ সি প্যানেলের সকল ফাইল এবং ফোল্ডার গুলো হোস্ট করা থাকে। এটা আমাদের লাগবে কাজে, এটা আমরা সামনে দেখবো। ওকে, আচ্ছা, এখান থেকে যদি আমরা কিছু রিমুভ করে দিতে চাই, যেমন এগুলো আমরা রিমুভ করে দিব, এগুলো আমার দরকার নাই তাই রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, তারপরে এখান থেকে ফাইল ম্যানেজারের পরে ডেটাবেস, ডেটাবেস যেহেতু আমার লাইভ সার্ভার, ঠিক আছে, এখানে ডেটাবেস ইনফরমেশনটা খুবই সেন্সিটিভ তাই আমি এখানে আর ঢুকতেছি না। বাট পিএইচপি মাই অ্যাডমিন, আমরা লোকাল সার্ভারে পিএইচপি মাই অ্যাডমিন নিয়ে কাজ করছি তো, তাই না? তো হোয়াট ইজ পিএইচপি মাই অ্যাডমিন ব্যাপারটা আমরা জানি। পিএইচপি মাই অ্যাডমিন জিনিসটা কি, এটা দেখতে কেমন, এটা কিভাবে ব্যবহার করে, আমরা জানি জিনিসটা, বলেন তো একটু। ডেটাবেস তৈরি করছে আমরা, মনে আছে টেবিল প্রিফিক্স। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা সবকিছু ম্যানেজ করতে পারবো আমাদের প্রয়োজন মোতাবেক। ওকে, তারপর আসি ডোমেইন সেকশনটুকু। ডোমেইন সেকশনটুকু খুবই ইম্পর্টেন্ট, চলেন আমরা একটু ডোমেইন সম্পর্কে বলি। অনেকক্ষণ যাবত সাবডোমেইন সাবডোমেইন বলতেছি, তাই না? সেটা কি জিনিস সেটা একটু বলি। ডোমেইন ধরেন হচ্ছে mydomain.com, mydomain.com এটা হচ্ছে আপনার প্রাইমারি ডোমেইন, যেটা আপনি রেজিস্টার করছেন, যেটা আপনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে রেজিস্টার করছেন, এবং এইটার ভিতরে আপনার কি করা আছে, ওয়েবসাইটটা হোস্ট করা আছে, ঠিক আছে। মানে এটার সাথেই হচ্ছে সার্ভারটা কানেক্ট করা আছে। তাইলে সাবডোমেইনটা কি, সাবডোমেইন হচ্ছে যেটা ডোমেইনের আগে এডিশনাল কিছু একটা লাগিয়ে নতুন একটা ডোমেইন তৈরি করা হয়। যেমন গুগল.কম, এটা তো আমরা সবাই চিনি, রাইট? গুগল.কম ওয়েবসাইটটা আমরা সবাই চিনি, যেখানে হচ্ছে আমরা গিয়ে সার্চ করে থাকি। কিন্তু গুগলের আগে ডক্স শব্দটা লাগানো হয়েছে, সেটার মাধ্যমে কি করা হয়েছে, নতুন আরেকটা ডোমেইন তৈরি করা হয়েছে, docs.google.com, docs.google.com। ওকে,
তো এইটা হচ্ছে সাবডোমেইন। এইটা হচ্ছে সাবডোমেইন, মানে হচ্ছে ডোমেইনের আগে এডিশনাল কিছু একটা অ্যাড করে নতুন আরেকটা ডোমেইন তৈরি করা। মানে হচ্ছে তার জন্য আপনাকে কি করতে হবে না, আলাদা করে রেজিস্টার করতে হবে না। কিন্তু এই সাবডোমেইন তৈরি করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, একটা প্রাইমারি ডোমেইন লাগবে। ঠিক আছে, একটা রেজিস্টার্ড ডোমেইন লাগবে। ওকে, তো ডোমেইনের আগে কিছু একটা তো মানে অ্যাড করে নতুন ডোমেইন তৈরি করা, ওটা হচ্ছে সাবডোমেইন। আর সাব ডিরেক্টরি কোনটা, আগে আমাদের বুঝতে হবে ডিরেক্টরি জিনিসটা কি। ডিরেক্টরি মানে হচ্ছে কোনো ফোল্ডারের লোকেশনকে বলা হয় হচ্ছে ডিরেক্টরি। ওকে, ওটাকে বলা হয় কি, ডিরেক্টরি। সাব ডিরেক্টরি মানে হচ্ছে ডিরেক্টরির ফোল্ডারের ভিতরে কোন একটা ফোল্ডারকে বোঝাচ্ছে। ওকে, যেমন আমরা কি করছিলাম, আমাদের লোকাল হোস্টে যখনই আমরা লিখতাম তখন কি আসতো, ড্যাশবোর্ডটা আসতো, তাই না? এই ড্যাশবোর্ডটা কোথায় ছিল, এটা হচ্ছে এইচসি ডক্স এর ভিতরে একটা ফোল্ডার। ফোল্ডারের ভিতরে কি একটা থাকা ওয়েবসাইটটা, এটা কি, লোকাল হোস্টের একটা সাব ডিরেক্টরি। এখন আমরা যখন এটার ভিতরে কি করছি, একটা সাব ডিরেক্টরি ওপেন করছি, তাই না? একটা ফোল্ডার ওপেন করছি, ফোল্ডার ওপেন করে সেখানে আমাদের ওয়েবসাইটটাকে জমা রাখছি আমরা, তাই না? তো এখন যখন আমরা এটাতে ক্লিক করতেছি তখন আমরা সেখানে আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি, মানে লোকাল হোস্টের সাব ডিরেক্টরিতে। তো ঠিক এরকম আমরা সাব ডিরেক্টরি তৈরি করে আমাদের মেইন ডিরেক্টরি কোনটা, যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, রাইট? তো এখানে আমি নতুন একটা ধরনের হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডার ক্রিয়েট করে সেটার ভিতর আমরা কি করতে পারবো, ওয়েবসাইট রাখতে পারবো। তাহলে কি হবে, যে ধরেন হচ্ছে saminiasa.com/গেম, গেম নামে আমি একটা ফোল্ডার তৈরি করে সেখানে আমি একটা ওয়েবসাইট হোস্ট করলাম, কিন্তু আমাদের এখানে কোনো ওয়েবসাইট নাই। ঠিক আছে, এই যে দেখেন দ্য সাইট ক্যান বি রিচড এরকম দেখাচ্ছে, বিকজ অফ কি, এখানে আমাদের কোনো ওয়েবসাইট নেই। আচ্ছা, তো ওই যে ওইটা কি আসলো, ওইটা হচ্ছে আমার ওয়েবসাইটের 404 ইউর পেজ আসলে লেট করে লোড হয়েছে। আচ্ছা, তো পরে চলেন যাই, সাব ডিরেক্টরি ধরেন হচ্ছে google.com/docs। আচ্ছা, তারপরে এখন আমরা কি করব, এখান থেকে একটা সাব ডোমেইন ওপেন করব। চলেন ডোমেইনস অপশনে যাই, ডোমেইনস অপশনে গিয়ে এখান থেকে ক্রিয়েট আ নিউ ডোমেইনে ক্লিক করি। ক্লিক করে আমরা যে ডোমেইনটা তৈরি করতে চাচ্ছি সেই ডোমেইনের নাম সহ আমাদের প্রাইমারি ডোমেইনের নাম সহ লিখতে হবে। ওকে, মানে যেই জিনিসটা অ্যাড করতে চাচ্ছি, ধরেন dit495.saminiasar.com। ওকে, মানে এই ডোমেইনের সামিনিয়াসার.com এর একটা সাবডোমেন তৈরি করতেছে আমরা কি, DIT495 দিয়ে, এবং এটা কোথায় থাকবে, আমাদের পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে এই যে ফোল্ডারটা তৈরি হচ্ছে তার ভিতরে হচ্ছে আমাদের এই ডোমেইনের সকল ফাইল এবং ফোল্ডার থাকবে। ওকে, তো আমরা বলতেছি সাবমিট। এই যে দেখেন এখানে কিন্তু এই নামে কোনো ফোল্ডার নাই, এখানে এই নামে কোনো ফোল্ডার নেই, কিন্তু এটা যখন এই যে ক্রিয়েট হয়ে গেছে, এখন যদি আমরা একটু রিলোড দেই, এই যে দেখেন DIT495saminiasa.com এই নামে ফোল্ডার চলে আসছে। এটার ভিতরে এখন সকল ফাইল এবং ফোল্ডার গুলো থাকবে, যেটা মানে যে ওয়েবসাইট গুলো আমরা, যে ওয়েবসাইট ওখানে রাখবো। ওকে, এই সাবডোমেনের শত ফাইল এবং ফোল্ডার আছে এখানে থাকবে। ওকে, আচ্ছা, তারপর রিডিরেকশন, সাইট পাবলিশার, জোন এডিটর, ডাইনামিক ডিএনএস, এগুলো কিছু লাগবে না। আপাতত আপনাদের যেই যেই জিনিসগুলো দরকার সেগুলো আমি দেখাচ্ছি। ম্যাট্রিক্স দরকার নাই। সিকিউরিটি, এখানে এসএসএল নামক একটা জিনিস আছে, এসএসএল নামক জিনিসটা আপনাদের একটু বলি। এসএসএল জিনিসটা কি? ওকে, এসএসএল মানে হচ্ছে সিকিউর সকেট লেয়ার। ওকে, এইটা হচ্ছে আমাদের ডেটা যখন ট্রান্সফর্ম হয়, অথবা আমরা প্রথম দিন জেনেছিলাম হোয়াট ইজ ওয়েবসাইট, কিংবা এই টেকনোলজি জিনিসটা কিভাবে কাজ করে, আশা করি সবার মনে আছে। না থাকলে আমি একটু বলি, যে রিকোয়েস্ট রেসপন্স আমরা কি করে থাকি, ক্লায়েন্ট সাইড থেকে কোনো একটা কিছু সার্ভার সাইডের কাছে চেয়ে থাকি যে আমাকে এই জিনিসটা দাও, সে আমাকে কি করে সেই জিনিসটা পাঠিয়ে থাকে, এই নাও তুমি যে জিনিসটা চাইছো সেই জিনিসটা। ওকে, তো ক্লায়েন্ট সাইডের সাথে সার্ভার সাইডে যে এই যে কমিউনিকেশনটা হয়, রিকোয়েস্ট এবং রেসপন্স, এইচটিটিপি মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওকে, এই যে মানে এই জিনিসটা হয়, মানে জিনিসটা হচ্ছে যে আপনার যে ট্রান্সফর্মটা হয়, এইটাকে যখন ট্রান্সফর্ম হয় তখন হচ্ছে কোন একজন হ্যাকার কি করতে পারে, কোন একটা ডেটা ইনজেক্ট করে দিতে পারে। তো এই ইনজেকশনটা যাতে না হয় তাহলে আমরা কি করি,
আমরা হচ্ছে এটার উপরে একটা লেয়ার অ্যাড করে দেই, তখন এটা এইচটিটিপি থেকে এইচটিটিপিএস হয়ে যায়, এইচটিটিপিএস হয়ে যায়, মানে সিকিউর হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, ট্রান্সফার প্রোটোকল, আর এটা হচ্ছে সিকিউর হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা তখনই হয় যখন আমরা কি করি, এই এইচটিটিপির সাথে কি করি, এসএসএল যোগ করে দেই। ঠিক আছে, এসএসএল অ্যাড করে দেই, এবং এই এসএসএলটা সবাই প্রোভাইড করে না, তার জন্য হচ্ছে অনেকের এক্সট্রা পেমেন্ট দেওয়া লাগে, বাট আমার সার্ভারের সাথে এটা আমি বিল্ট ইন ইনক্লুড করে দিছি। ওকে, এসএসএল সিকিউর সকেট লেয়ার যখন অ্যাড করে দিই, তখন এই এইচটিটিপিটা থেকে এটা কি হয়ে যায়, এইচটিটিপিএস হয়ে যায়, সিকিউর হয়ে যায়। ওকে, আচ্ছা। তো এটার জন্য সামটাইমস কি হয়, ডোমেইনে এসএসএল আসে না, তখন আপনারা কি করবেন, এই ডোমেইনস অপশনে ঢুকে যেটাতে এসএসএল না আসবে, যেমন আমরা কি করছি মাত্র, যে dit495.saminiasa.com, যদি এটা এই যে যেখানে এখন এসএসএল আসতেছে, ঠিক আছে, সব ঠিকঠাক আছে, জাস্ট কানেকশন ইজ সিকিউর, যদি না আসতো দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমরা যে এখান থেকে কি করতাম, এটাকে যে ক্লিক করে এটাকে সিকিউর করে দিতাম, এই যে এটা রিলোড করলেই, এই যে এখন দেখবেন এই যে অফ আছে, এটাকে কি করে দিতাম, ক্লিক করলে এটা অন হয়ে যেত, অন হয়ে এটা ঠিক হয়ে যেত, যদি না আসতো। ঠিক আছে, আরেকটা অপশন হচ্ছে এই লেটস এনক্রিপ্ট এসএসএল নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা গিয়ে ইস্যু তৈরি করে, ইস্যু দিয়ে এখান থেকে আমরা কি করতে পারতাম, জেনারেট করতে পারতাম এখান থেকে, কিন্তু এখানে সব ঠিকঠাক আছে, যদি না হইতো তাহলে এই যে এরকম এখানে ইস্যু তৈরি হইতো, সেখান থেকেও ঠিক করতে পারতাম। ওকে, দুইটা ওয়ে আছে, বাট নর্মালি আমারটাতে বিল্ট ইন ঠিক থাকে, যদি কোনো সময় ইস্যু করে তাহলে যে ফোর্স করে ঠিক করে দিবেন। ওকে, আচ্ছা, তারপর আসে সফটওয়্যার। সফটওয়্যারে এখানে হচ্ছে আমাদের মাল্টি পিএইচপি আইএনআই এডিটরটা এবং হচ্ছে এইটা, এই দুইটা লাগবে, কিন্তু এই দুইটার আমি লাইভ আপনাদের কাজ দেখাবো, সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। ওকে, আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সফটওয়্যার অ্যাপস ইনস্টলার, এটা আমাদের লাগবে, সেটা দেখাচ্ছে এখনই। অ্যাডভান্স দরকার নাই আপাতত, পারফরমেন্স কোনো দরকার নাই, সাইট প্যাড এটাও দরকার নাই, এটাও দরকার নাই। আচ্ছা, সফটওয়্যার অ্যাপ ইনস্টলে যেটা বললাম যে লাগবে, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। ওকে, তো আমাদের মোবাইলে যদি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয়, তাহলে আমরা কি করি, মোবাইলের যে অ্যাপ্লিকেশন স্টোর আছে, যেমন অ্যাপেলের জন্য অ্যাপ স্টোর, তারপর অ্যান্ড্রয়েডের জন্য কি গুগল প্লে, তাই না, সেখান থেকে আমরা কি করে থাকি, অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি, রাইট। তো ঠিক আমাদের সার্ভারে অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য যে জিনিসটা, যেই অ্যাপ্লিকেশনটা, মানে যেই মার্কেট প্লেসটা আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে সফটওয়্যার, সরি, সফটাকুলাস, মনে হয় বানান ঠিক আছে, আচ্ছা যাই হোক, সফটাকুলাস। তো এই যে এখান থেকে সফটওয়্যার অ্যাপস ইনস্টলার থেকে আমরা হচ্ছে যে কোনো মানে ম্যাক্সিমাম যেগুলো ওপেন সোর্স সফটওয়্যার আছে, সব সফটওয়্যারে আমরা এখানে পেয়ে যাব, ওয়ার্ডপ্রেস, জুমলা, ঠিক আছে, অ্যাভেন্টাকার, পিএইচপি বিবি, ঠিক আছে, WHMCS, এর বিভিন্ন সিএমএস আছে, কিন্তু আমাদের মূলত আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, আমাদের ওয়ার্ডপ্রেসটাই লাগবে। তো ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে আমরা দেখতে পারবো হচ্ছে আমাদের কি কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, কোথায় কোথায় ইনস্টল করা আছে, সেইগুলো আমরা দেখতে পারবো নিচে, এবং এখান থেকে ইনস্টলে ক্লিক করে আমরা ইনস্টল করতে পারবো। এবং এই ক্লিকের ইনস্টল মানে এই ইনস্টলেশনের জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি, চলেন দেখি। সর্বপ্রথম এখান থেকে আমরা এইচটিটিপি তে সিলেক্ট করতে চাচ্ছি না, এইচটিটিপিএস রাখবেন অলওয়েজ। তারপরে আমরা হচ্ছে সাবডোমেনটা সিলেক্ট করবো, যেটা আমরা একটু আগে তৈরি করছি, DIT495, এটা দিয়ে আমরা সাবডোমেন তৈরি করেছি। তারপর হচ্ছে এই WP সাব ডিরেক্টরি তো আমরা আলাদা তৈরি করার দরকার নাই, এটা আমরা রিমুভ করে দিলাম। এখন এই সাবডোমেনের ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। ওকে, তো এখন আমাদের কি কি ইনফরমেশন দেওয়া দরকার, সাইট টাইটেল, সাইট ডেসক্রিপশন যেটা আছে সেটাই থাকুক, আমাদের ইউজার নেম দিতে হবে, তো আমি আমার ইউজার নেম দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে হচ্ছে কি করতে হবে, আমার ইমেল অ্যাড্রেস দিতে হবে। ওকে, দেওয়ার পরে জাস্ট আমরা কি করবো, এই যে অ্যাডভান্স অপশন আছে, অ্যাডভান্স অপশনে যে ডেটাবেজে ইনফরমেশন, ওটা বাই ডিফল্ট হিসেবে জেনারেট করা থাকে, দেওয়া থাকে, যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন। করার পরে জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করবেন,
1 থেকে 2 মিনিট সময় লাগবে, আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। আগে আমাদের ওয়েবসাইটে এরকম ছিল, মানে যে সাবডোমেনটা আমরা তৈরি করছি এরকম ছিল, এই যে দেখেন সেই সাবডোমেনে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটাকে যদি রিফ্রেশ করি, এটাকে যদি রিলোড করি, দেখেন এখানে আমাদের, আচ্ছা, কন্ট্রোল এবং F5 ধরে বাটন চাপ দেই, বলে না কেন, WordPress has been installed successfully। আচ্ছা, প্রাইভেট মোডে ট্রাই করি, কি হইলো? নিশ্চয়ই কোনো একটা ইস্যু করছে। এখানে আসলো কেন? আমাদের এখানে কোন এক জায়গায় মিস্টেক হয়েছে, এখানে মনে হয় আমরা একটা স্পেস দিয়ে দিছি, এই যে একটা স্পেস দিয়ে দিছি সাব ডিরেক্টরি, এটার পরে কি করছে, একটা স্পেস দিয়ে দিছি। ঠিক আছে, প্রবলেমটা এই জায়গায় হয়েছে। তো তার জন্য আমরা কি করব, এটাকে আবার রিমুভ করব। রিমুভ করার জন্য হচ্ছে আমরা এখান থেকে আবার এখানে যাব, এখান থেকে যেটাকে রিমুভ বাটনে ক্লিক করে এটাকে রিমুভ করে দেই। রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, আবার ইনস্টলে ক্লিক করি। ইনস্টলে ক্লিক করার পরে আহ, দিলাম। এই এখন দেখেন সেই স্পেসটা পড়ে নাই, ঠিক আছে, এখন দেখবেন সব ঠিকঠাক আছে। এই দেখেন ওয়ার্ডপ্রেস চলে আসছে। ঠিক আছে, ওই যে স্পেসটা পড়াতে সাব ডিরেক্টরি তৈরি হয়ে সেটার ভিতরে ঢুকে গেছিল। ঠিক আছে, তো এখন দেখেন সব ঠিকঠাক আছে। এই যে এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে। ওকে, আচ্ছা। তো তারপরে এখানে হচ্ছে আপাতত আর আমাদের কোনো কাজ নাই। কিভাবে একটা সাবডোমেইন তৈরি করতে হয়, সেটার ভিতরে হচ্ছে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, ইমেল তৈরি করতে হয় কিভাবে, এই ইমেলে ভিজিট করতে হয় কিভাবে, মোটামুটি এতটুকু কাজ করলেই আপনার সি প্যানেল নিয়ে মানে সি প্যানেল নিয়ে কাজ করতে পারবেন বিন্দাস। ঠিক আছে, সি প্যানেল ইউজ করার সময় আপনার কিছু কিছু জিনিস মাথায় রাখবেন। আপনি যাতে মোবাইলে হটস্পট ইউজ না করেন। ঠিক আছে, মোবাইলে হটস্পট ইউজ করলে কি হয়, মোবাইলে হটস্পটের আইপি অ্যাড্রেসটা বারবার চেঞ্জ হইতে থাকে। চেঞ্জ হইতে থাকলে সি প্যানেল সেটা মনে করে যে কোনো রোবট কিংবা হ্যাকার সেটাকে হ্যাক করার চেষ্টা করতেছে, তখন সে কি করে দেয়, আইপি অ্যাড্রেসটা ব্লক করে দেয়। ওকে, তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, আপনি যাতে মোবাইলে হটস্পট না ইউজ করেন, স্টেবল যাতে কোনো একটা আইপিতে আপনি যাতে ওয়েবসাইটে চালাচ্ছেন এই জিনিসটা যাতে এনশিওর করবেন। ওকে, আর ওই মানে প্রো জিনিস ফ্রিতে ডাউনলোড করে সেগুলোকে সি প্যানেলে এক্সপেরিমেন্ট চালাবেন না, ভাইরাস অ্যাটাক হয়, এবং ভাইরাস অ্যাটাক হওয়ার জন্য আমি লাখ লাখ টাকা জরিমানা দিছি সি প্যানেলে। ঠিক আছে, এই জিনিসটা প্লিজ 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 সবাই করা থেকে একটু বিরত থাকবেন। সেটা কি, সেটা হচ্ছে আপনারা ওই ইসে এক্সপেরিমেন্ট চালাবেন না সার্ভারের ভিতরে, মানে লোকাল সার্ভারে এক্সপেরিমেন্ট করেন কিন্তু লাইভ সার্ভারে এক্সপেরিমেন্ট করবেন না। ঠিক আছে, লাইভ সার্ভারে শুধুমাত্র কাজ করবেন, প্র্যাকটিস করবেন, কাজ করবেন, দ্যাটস ইট। ওকে, এই জিনিসগুলো একটু মেনটেন করে চলেন। ওকে, তো এই হচ্ছে আপনাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে মানে আপনাদের আগামী ক্লাসের জন্য ডেডিকেটেড কোনো হোম টাস্ক থাকতেছে না। হোম টাস্ক হচ্ছে আপনাদের আগের যে প্রজেক্টটা আছে সেটা করে ফেলবেন, এবং যারা যারা লাইভ সার্ভার নিবেন ইতিমধ্যে, মানে আগামী ক্লাসের আগে, তারা লাইভ সার্ভারে সাইটটাকে, আচ্ছা সাইট মাইগ্রেশন তো আপনাদের দেখা নেই, তো আচ্ছা ওইটা বাদ দিলাম। আর আপনাদের সবার জন্য একটা নোটিশ আছে, নোটিশটা হচ্ছে আপনাদের মনে হয় আগামী সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার দুইটা ক্লাসে মিস যাবে। ঠিক আছে, মিস গেলে এখন আমাদের ক্লাসটা তো ফিল আপ করতে হবে, তাই না? ক্লাসটা ফিল আপ করতে হবে। এখন ফিল আপ করতে পারি আমরা কিভাবে? তার জন্য হচ্ছে আমি যেটা প্ল্যান করছি, আমার হচ্ছে রবিবার ক্লাস থাকে না, কিন্তু আগামীকাল আমার ক্লাস আছে। ঠিক আছে, তো আমরা মঙ্গলবার দিন একটা ক্লাস করব। মঙ্গলবার দিন একটা ক্লাস করব। মঙ্গলবার দিন ক্লাস করতে পারবো তো সবাই, নাকি কোনো ইস্যু হবে? একটু বলেন তো আমাকে, যদি আমরা একটা ক্লাস মঙ্গলবার করি প্রবলেম হবে কারো? আপনারা যাতে পিছিয়ে না পড়েন এই জিনিসটা মাথায় রেখে আমি কাজটা করতেছি।
মঙ্গলবার দিন রাতের বেলা 8টার দিকে একটা ক্লাস করলাম, ঠিক আছে? এটা কিসের জন্য? এটা শুধুমাত্র আমাদের বৃহস্পতিবারে ব্যাকআপ ক্লাসটার জন্য। ওকে। আচ্ছা, তার পাশাপাশি আমি কি করব, একটা ওই করবো, একটা ভিডিও রেকর্ড করে রাখবো, যাতে করে হচ্ছে আপনার সাইট মাইগ্রেট করতে হয় কিভাবে সেই জিনিসটা আমি একটা রেকর্ডেড ভিডিও করে রাখবো, এবং একটা লাইভ ক্লাস আমি আপনাদের নিয়ে নিব। তাহলে বৃহস্পতিবার আর শনিবারের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা পড়লো না, আপনারা ইজিলি কি করতে পারবেন, সেইখানে কাজ করতে পারবেন। ওকে, মানে বৃহস্পতিবার শনিবারে গ্যাপটা পড়লো না, গ্যাপটা ফিল আপ হয়ে গেল। দ্যাটস ইট। এই হচ্ছে আপনাদের অ্যানাউন্সমেন্ট এবং আদার্স থিং গুলো। আমি তাও গ্রুপে পোস্ট করে দিব। ঠিক আছে, আপনাদের বৃহস্পতিবারের ক্লাসটি আগামী মঙ্গলবার অনুষ্ঠিত, মানে আগামী বৃহস্পতিবারের ক্লাস মঙ্গলবার অনুষ্ঠিত হবে, এটা আমি সবাইকে আগেই বলে দিলাম, তারপর আমি গ্রুপে নোটিস করে দিব। ওকে।